অনু ঘড়িতে তাকিয়ে দেখল 12টা। অনেক 1 ঘন্টা ধরে অনুকে ভোগ করে চলেছে। অনু চিৎকার করছে, কিন্তু অনেক অনুর মুখ চেপে ধরেছে। ধর্ষণের পর অনেক এদিক ওদিক দেখে বাসা থেকে চলে গেল। অনু মুখ বুজে কান্না করছে। তার যেন সব ধ্বংস হয়ে গেছে। অনু এবার অনার্স সেকেন্ড ইয়ারে। অনুর বাবা মা দুজনই প্রফেসর। অনেক মাস্টার্স কমপ্লিট করছে। অনিকের বাবা শহরের বড় ব্যবসায়ী। গল্প শুরু হয় যখন অনিকের বন্ধু অমর অনুর বন্ধুকে লেটার দেয়, আর সে দোষে অনিককে অনু থাপ্পড় মারে রাস্তার সবার সামনে। সেদিন থেকে অনিক মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছিল অনুকে সে এক রাতের জন্য বদলা নিয়ে ছাড়বে। আজ সে অনুর থেকে বদলা নিয়ে ছাড়ল। অনু পরের দিন তার জন্য শরীর ভারী লাগছিল, ওঠার শক্তি পাচ্ছিল না। অনু পুরো রাত কেঁদেছে। অনেক সকালের সিগারেটের সুখ টান দিচ্ছে। আব্বু আসার সাথে সাথে অনেক সিগারেটটা নিচে ফেলে দিল। আমাকে দেখে তুই সিগারেটটা ফেলে দিস জানি। আব্বু কই না তো। এসব নাটক করা লাগবে না। কাল রাতে তুই কোথায় ছিলি? লেট হয়ে গেছিল, তাই একটা বন্ধুর বাসায় থেকে গেছিলাম। নাস্তা করেছিস? না, মাত্র এলাম। হাত মুখ ধুয়ে নে। অনি গিয়ে হাত মুখ ধুতে গেল। অনু অনেক কষ্টে বেড থেকে উঠে বাথরুমে গেল। অনু আয়নার দিকে তাকিয়ে তার মুখ দেখছে। তার যেন নিজে কি ঘৃণা হচ্ছে তার। অনেক মুখে পানি মেরে আয়নায় তাকালো। মুখে নখের আঁচড়ের দাগ, যা কাল অনুর সাথে জোড়াজুড়িতে অনু নখের আঁচড় মেরেছে। অনেক আঁচড়ে একটু হাত বুলিয়ে বারবার দেখছে। অনেক মুখটা দেখে একটা ঘুষা আয়নায় মারল। আয়নার সঙ্গে সঙ্গে ভেঙে গেল, কিন্তু অনিকের হাতটা কেটে রক্ত বের হচ্ছে। অনিকের সেদিকে খেয়াল নেই। অনু বাথরুমে ফুটে ফুটে কান্না করছে। অনিকের হাতে নকশা ব্যান্ডেজ করে দিয়েছে। নকশা তাদের ঘরে কাজ করে। অনিকের ছোট বোন নীলু তাকে খাইয়ে দিচ্ছে। নীলু বলল, ভাইয়া তোমার হাত কাটলো কেমনে? তোকে বলতে হবে। অনেক রাগে ভরা গলা শুনে নীলু চুপ হয়ে গেল। অনেকের ব্যান্ডেজ করে নকশা প্লেট নিয়ে গেল। অনেক বেডে শুয়ে মোবাইল টিপছে। অনু বিছানায় শুয়ে আছে। আব্বা আম্মা জানলে অনুকে ঘর থেকে বের করে দেবে। অনু যেন নিজের ভিতর মারা যাচ্ছিল। অনেক মোবাইলে কথা বলছে অশ্লীল গলায়, আর সিগারেটের মুখে দিচ্ছে। তার যেন আজ শান্তি লাগছিল। অনু যেদিন তাকে থাপ্পড় মেরেছিল সেদিন রাতে অনেক জেগে জেগে প্ল্যান করেছিল। অনেক হিংস্র হাসি দিয়ে বলল, মেয়ে কিন্তু ভারী সুন্দর। অনু পুরো দিন বেডে কান্না করেছে। অনুর মা বাবা নানু বাড়ি গেছে, কাল সকালেই এসে যাবে। সন্ধ্যায় অনেক চায়ের দোকানে অমরের সাথে কথা বলছে। ভাই বুঝলি, অনেক ঝাপটাঝাপটি করছিল, কিন্তু চেপে ধরে মজা নিয়েছি। অমর বলল, অনেক এটা তুই ঠিক করলি না। কি ঠিক করিনি? মেয়েটার ভবিষ্যৎ তুই নষ্ট করে দিচ্ছিস নিজের হাতে। ওপরওয়ালা কখনো তোকে মাপ করবে না। মেয়েটার অভিশাপ সারাটা জীবন বহন করবি তুই। এই ভাষণ দিস না তো, যত সব। এগুলো বুঝতে হবে না আমায়। অনেক কথাগুলো বলে চলে এলো আর নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। অনু আর সহ্য করতে পারছে না। এই জীবনটা নিয়ে সে বাঁচতে পারবে না। অনেক সিগারেট মুখে নিয়ে ভাবছে, সত্যিই কি সে জানোয়ার হয়ে গেছে? একটা জীবন সে নষ্ট করেছে। অনেক ভাবছে আর এদিক ওদিক পায়চারি করছে। না, মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হতে দেবে না। সে পথ পাড়ি দিল অনুর ঘরের উদ্দেশ্যে। অনু নিজের হাতের রক কেটে ফ্লোরে কাতরাচ্ছে। 15 মিনিটের মধ্যে না নিয়ে গেলে অনুর মৃত্যু হবে। আম্মু এসে মাথায় হাত বুলিয়ে বলছে, কি রে, তোর সাথে খারাপ কিছু হয়েছে? অনু হকচকিয়ে বলল, কই না তো। ও বুঝলো ও স্বপ্ন দেখছিল। তো মনমরা হয়ে থাকছিস কেন? কোন জগতে থাকিস? আগে তো তোকে জোর করেও চুপ করানো যেত না, এখন বাক প্রতিদ্বন্দ্বী হয়ে গেলি নাকি? বললাম না কিছু হয়নি। আম্মু অনুর কথা শুনে মন খারাপ করে চলে যাচ্ছিল। অনুর নিজেরও একটু খারাপ লাগলো। দরজা আটকে যাইও। অনুর যেন অন্ধকারটাই ভালো লাগে। দরজা জানালা সব বন্ধ করে থাকে। রাতে খারাপ কিছু স্বপ্ন প্রতি রাতে তাকে আঘাত করে, ঘুমাতে দেয় না। অনু যখন বাসায় কারাবাসে, অনেক বাইরে যেন তার পাপের জন্য তিলে তিলে মরছিল। দিনে যেখানে একটা সিগারেট দিয়ে চলতো, সেখানে 2টো সিগারেট না হলে তার মাথা খারাপ হয়ে যায়। এমনকি অনেক তার প্রিয় মোবাইল ঘড়ি বিক্রি করে দিয়েছে সামান্য সিগারেটের আশায়।
রাতের অন্ধকারে সামান্য লাইট জ্বলে উঠল অনুর রুমে। অনু বলে উঠল, কে ওখানে? আম্মু, আব্বু। অনু যত চিৎকার করছে ছায়াটা তত বেশি পাশে আসছে। অনুর সামনে এসে অনুর মুখ চেপে ধরল। ছায়া দেখে বোঝা গেল ছায়াটা একটা লোকের। লোকটা স্প্রে অনুর চেনা, কিন্তু তার মনে পড়ছে না। অনুর মুখ চেপে ধরার কারণে অনুর দম বন্ধ হয়ে আসছিল। তাই অনুর সর্বশক্তি দিয়ে লোকটাকে ধাক্কা মারল। লোকটা সোজা ফ্লোরে পড়ে গেল আর লাইট জ্বলে উঠল। আরে, মুরাদ ভাইয়া। মুরাদ বলল, জোরে ধাক্কা দিলি কেন? বাহ, তুমি আমার মুখ চেপে ধরবে আর আমি দেখতে থাকবো? আব্বু বলল, তোরা ছোট থেকে এরকম, দুজন দুজনকে সহ্য করতে পারিস না। মুরাদ বলল, অনেক বছর পর অনুর সাথে দেখা, তাই বুঝলাম তাকে সারপ্রাইজ দিই। আম্মু বলল, মুরাদ তুই ফ্রেশ হয়ে আয়, তোর সাথে কত গল্প করার ছিল। মুরাদ অনুর চাচাতো ভাই আর অনুর ছোটবেলার ক্রাশ। প্রপোজ করেছিল অনু, কিন্তু মুরাদ পড়ালেখার চাপে নাখোশ করে দেয়। তাই আজ মুরাদ সাইকোলজিস্ট। মুরাদকে দেখে অনু হালকা নিজের হাসি খুঁজে পেল। অনুর অন্ধকার ছন্ন দুনিয়ায় যখন আলো খুঁজে পাচ্ছিল, এদিকে অনিক যেন নেশায় মগ্ন। অনিকের বাবা সিদ্ধান্ত নিয়েছেন, অনিককে তিনি তার কোম্পানি ম্যানেজার বানালে হয়তো অনেক দায়িত্ববান হয়ে উঠবে। এসব নেশা দায়িত্বের নিচে চাপা পড়বে। অনেক নিজের রুমের বিছানায় বসে আছে। জানালা দিয়ে পূর্ণিমার আলো ভালোই বোঝা যাচ্ছে। আব্বু আসার শব্দ শোনার পরও অনেক সিগারেট নামালো না। ছেলেটার দিন দিন সাহস বেড়ে চলছিল। আব্বা মাথা ঠান্ডা করে বলল, তোর সাথে কিছু কথা বলার ছিল। কি বলবে বলো? তুই কাল থেকে আমার অফিসের ম্যানেজারে যোগ দিবি। কিছু হলেও শিখবি। আমার মরার পর কোম্পানির একটা আদর্শ মালিক লাগবে, যেটা তোকে হয়ে দেখাতে হবে। কিন্তু বাবা, আমি রেডি না। আমার পড়ালেখার জীবন শেষ হয়নি। এটা আমার শেষ কথা। তুই কালকে থেকে অফিস জয়েন করবি, না হলে আমার মরা মুখ দেখবি। এক রাতে দুটো ঘটনা ঘটল। দুজনের জীবন অন্যদিকে মোড় নিল। অনেক তার আব্বুর কথা শোনা পর্যন্ত সিগারেটটা হাতের মুঠিতে ছিল, যার কারণে হাত আধা চলে গেছে। অনেকের এসবের খবর নেই। রাত 12টা। অনুর মা বাবা, অনু, মুরাদ হাসি মজা করছে পুরনো দিনের কথা মনে করে। অনু বলল, তোমাকে দাদার পয়সার ব্যাংক ভাঙার দোষে কি যে পিটুনি খেতে হয়েছিল, পরে সবাই জানতে পারে ব্যাংকটা আমি ভাঙছি। আব্বু বলল, তোর দাদা যাকে মারে তার চামড়ার চামড়া থাকতো না। মুরাদ বলল, যা বলেছ চাচু। এদিকে নীলু ভাত নিয়ে অনিকের রুমে ঢুকলো ভয়ে ভয়ে। ভাইয়া, ভাত আনছি। আগে নকশা ভাত আনতো, কিন্তু যখন থেকে অনিকের স্বভাব বদলেছে তখন থেকে নীলু ভাত আনে। টেবিলে রেখে দে। ভাত 12টা বাজে আনলেও অনেক ভাত খায় রাত 3টেই। সারা রাত জেগে থাকে, কিন্তু কেন যেন আজ অনেক 12টা বেজে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ল। মুরাদকে সকালে কোথাও না দেখে অনুর মন খচ করে উঠল। পাগলের মতন খুঁজছে তাকে। আম্মু আব্বু অনেক আগেই কাজে চলে গেছে। অনুর মাথা বলছে সে চলে গেছে, কিন্তু মন বলছে সে এখনো যায়নি। অবশেষে কোথাও না পেয়ে অনু বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ নাক ডাকার শব্দ শুনে অনু সতর্ক হয়ে গেল। শব্দটা বিছানার নিচ থেকে আসছে। অনু ঝাড়ু নিয়ে বিছানার নিচে উঁকি মারল। আরে, মুরাদ যে! মুরাদের মুখটা দেখে অনু যেন গলে গেল। মুগ্ধ হয়ে দেখেছে। পরক্ষণে তার মনে পড়ল মুরাদ বিছানার নিচে ঘুমাচ্ছে কেন। মুরাদকে খাটের নিচ থেকে টেনে তুলে অনু তাকে জাগালো। অনুর অনেকক্ষণ ডাকার পর মুরাদ যেন উঠছেই না, সোজা অ্যাটাক কানে। অনুর চিৎকারে মুরাদের কানের পর্দা ফেটে গেল। মুরাদ 3 সেকেন্ড কিচ্ছু শোনেনি। চিৎকার করছিস কেন? কানটা ফেটে গেছে। তুমি উঠছিলেই না, তাই এই উপায়টাই আমার উত্তম লাগলো। তো একটু আদর করে তো ডাকবি। আমি কি তোমার বউ নাকি যে আদর করে ডাকবো? তুই চাইলেই পারিস। কি? কিছু না। মুরাদ কি বলল তা অনু বুঝলই না। সকাল 8টা বাজে। অনেক অফিসে যাওয়ার জন্য উঠে গেছে। হয়তো কাল আব্বুর কথাটা কাজ করেছে। অনেকের কাছ থেকে তার বাবা বাইকটা নিয়ে নিয়েছে। এখন থেকে সে বাসে করে যাবে। বাসে কষ্ট করে গেলে বুঝবে টাকা কতটা কষ্ট করে আসে। যখন কষ্টের টাকা দিয়ে একটা চকলেট খেলেও গর্ব হবে। অনেকের প্রথম দিন বাসে দাঁড়িয়ে আছে। এসব জীবন সে কখনোই করেনি, কিন্তু অভ্যাস হয়ে যাবে। সকাল 9টা বেজে গেছে। অলরেডি 30 মিনিট লেট হয়ে গেছে। অনেক আরাম করে অফিসে যাচ্ছে। বাপের অফিস বলে কথা। আব্বুর আগে ফুলতাছে, নিজের ছেলেই একটা লেট। আজ শাস্তি না দিলে অনেক শুধরাবে না।
অনেক বাবার অফিসে এসে বলল, আব্বু আসতে পারি? এখানে আমি তোমার আব্বু না, এখানে আমি তোমার বস। ইউ আর আন্ডারস্ট্যান্ড? জি বস। আজকে 30 মিনিট লেট কেন? বস, আজকে আমার বোনের জন্য লেট হয়ে গেছে। কেন? নাস্তা দিতে লেট করছে। কাল থেকে নাস্তা করো বা না করো, চাকরিতে সঠিক টাইমে আসবে, না হলে 500 টাকা কাটবো বেতন থেকে। অপমানিত হয়ে অনেক নিজের কেবিনে বসে থাকলো। মোরাদের সাথে টিভিতে গেম খেলছে অনু। অনু, তোকে হারাতে আমার 2 মিনিটও লাগে না। যা, আমি তো তোকে জিততেই দিই, হারার পর কাঁদবি বলে। না না, লুজার। আমি লুজার না। হ্যাঁ তুই লুজার, লুজার লুজার লুজার। অনু মুরাদের পিছন পিছন দৌড়াচ্ছে। হঠাৎ পা পিছলে অনু মুরাদের গায়ে গিয়ে পড়ল। দুজনেরই হালকার জন্য লাগেনি। হঠাৎ অনু লজ্জায় লাল হয়ে অন্য রুমে চলে গেল। মুরাদ কিছুক্ষণ চুপ করেছিল, যেন তার মাথা ঘুরে উঠল। অনু মুখে পানি মেরে ছাদে চলে গেল। অনেক ঘাম জড়িয়ে বিকেলে লাঞ্চ ব্রেকে বসে আছে। তাড়াতাড়ি করতে গিয়ে অনেক টিফিন আনতেই ভুলে গেছে। খালি পেটে বসে আছে। পকেটে লাস্ট 5 টাকা ছিল, সেটা দিয়ে একটা আচার কিনে চাবাচ্ছে। একটা সেন্টা ফ্রুট রাখছে সন্ধ্যায় খাবে বলে। অনু ছাদে দাঁড়িয়ে সূর্যের আলোর খেলা দেখছে। পিছনে মুরাদের গলা শুনে পিছনে তাকালো। কিরে, সূর্য দেখছিস যে? কতদিন ছাদে আসিনি। আমি আসি না বলে ছাদ তালাবদ্ধ থাকে। আব্বু আম্মুও কাজে ব্যস্ত থাকে। অনেক ধুলা জমেছে দেখছি। কেউ আসলেই তো পরিষ্কার করবে। আমরা দুজন পরিষ্কার করলে কেমন হয়? কিন্তু, কোনো কিন্তু না। মনে আছে গ্রামে একদিন তুই আর আমি দুজন মিলে দাদুকে জন্মদিনের সারপ্রাইজ দিতে কত কষ্ট করেছি? মনে আছে। দাদুর 71তম জন্মদিন ছিল। সূর্যের আলো ঘনিয়ে এসছে। আকাশ কালো অন্ধকারে ঘুটঘুটে হয়ে আসছে। অনিককে আব্বু অনেক কাজ দিয়েছে যে, একবারও ঠিক মতন শ্বাস নেয়নি। মুরাদ আর অনু দুজনে একত্রে ছাদটা ওয়াশ করছে। 20 মিনিট পর, দেখছোস পুরা সাফ হয়ে গেছে না? সোনার মতন চমকাচ্ছে। অনু আর মুরাদ দুজন কফি মুখে দিতে দিতে সূর্য ডোবার দৃশ্য দেখছে। রাত 8টা। অনেক ডকুমেন্টসগুলো প্রিন্ট আউট করে আব্বুর কেবিনে রেখে দিল আর অফিস থেকে বের হয়ে গেল। অফিসের সবাই চলে গেছে। অনেক অফিসের লাইট অফ করে বের হলো। ঘরে ঢুকতেই আব্বু বলে উঠল, গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমরা একসাথে খাবো। নীলু বলল, কিন্তু ভাইয়া তো নিজের রুমে খায়। শুনিসনি, অনেক আমাদের সাথে খাবে। অনেক নিজের রুমে ঢুকে ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমের মুখ ধুতে গেল। আয়নায় দেখে সারাদিনের কাজে রোদে অনেকের মুখটা ঘামে ভরে আছে। মুখটা ধুয়ে অনেক বের হলো। নীলু অনেকের রুমে এসে অনেক বলল, ভাইয়া তোমাকে আব্বু ডাকতেছে, তুই যা, আমি আসছি। অনেক ক্লান্ত হয়ে টেবিলে বসলো। নকশা খাবার সাজিয়ে নীলুর পাশে দাঁড়ালো। তোকে যে ডকুমেন্টস বানাতে বলেছি বানিয়েছস? তোমার টেবিলে রাখছি। অনেক আধা খাবার খেয়ে উঠে গেল। কাল রবিবার, ছুটির দিন, ভালো করে ঘুমাতে পারবে অনেক। পরক্ষণেই ভাবলো কাল সে অনুর সাথে দেখা করতে যাবে। চুইনগাম চাবাতে চাবাতে অনেক ব্যালকনিতে বসে আছে। অনু নিজের রুমে বসে আছে। মুরাদ হঠাৎ দরজায় টোকা দিল। আসবো? কখনো আসতে মানা করেছি? মন খারাপ কেন? না, কই কিছু না তো। তুই কি ভুলে গেছিস আমি কিন্তু সাইকোলজিস্ট? জানি তো, কি হয়েছে তাতে? মানুষ কখন কি ভাবে তা আমার জানা আছে। তো বল, তোর সাথে এমন কি খারাপ হয়েছে? এসব নাটক আব্বুর সাথে কর, আমার সাথে না। আচ্ছা, কাল নাকি এদিকে মেলা হবে? আমি যাব না। তাহলে চুড়ি কাকে কিনে দেব? চুড়ি না, চুড়ি। সত্যি কিনে দিবি? চুড়ি কিনে দিলে কানের দুলো কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। সকাল 10টা। অনেক রেডি হয়ে বের হলো। অমরকে কাল রাতে বলে রেখেছে আজ অনুর সাথে দেখা করবে। অমরকে নিয়ে অনুর বাসার দিকে রওনা দিল। মুরাদ আর অনু ঘর থেকে বের হতে দেখে অনিক আর অমর চোরের মতন ঝোপে লুকিয়ে পড়ল। ছেলেটা অনুর কি হবে? ভাই হবে হয়তো। চল দেখে আসি। অনিক আর অমর তাদের পিছু নিল। মুরাদ অনুর কথায় ব্যস্ত যে তারা পিছনে লক্ষ্য করল না। মুরাদ বলল, তোর পছন্দ মতো চুড়ি নে। আগে দেখতে দাও। অনু বলল, ভাইয়া ওই নীল আর হলুদ রঙের চুড়িগুলো দেখান তো। ছোট্ট কালের পছন্দ নীল আর হলুদ। কার পছন্দ বলে কথা। এগুলো পছন্দ হয়েছে, পরিয়ে দাও। কি, নিজে থেকে পরে নে? এসব আমি বুঝি না। জিদ করা ছাড়া মানবি না? না।
অনিক আর অমর দূর থেকে সব দেখছিল। অনিক বলল, আমার এখন আর সহ্য হচ্ছে না। অমর বলল, অনিক শান্ত হ, রাগ করবি না একদম। আমি কিন্তু ছেলেটাকে এখন কি করব বুঝতে পারছি না। অনিক দৌড়ে গিয়ে মুরাদের ওপর আঘাত করতে গেল। অমর অনিকের পিছনে দৌড় দিল। মুরাদ খেয়াল করেনি হঠাৎ মুরাদের ওপর আঘাত হলো। সে ফিরে তাকালো, অনিক তাকে মেরে যাচ্ছে। পিছন থেকে অমর তাকে ধরে রাখছে, তবুও আটকানো যাচ্ছে না। অনুর চোখে মুখে জল এসে গেল। সে মুরাদকে দূরে সরিয়ে নিয়ে গেল। আশেপাশের সব মানুষ তাদের দেখতেছে। অনিক বলল, তুই ওর সাথে কি করছস? তুই শুধু আমার, কখনো না। তোমার মতন জানোয়ারের আমি হব না। কেমন হবি না দেখব। অনু অনিকের গালে জোরে একটা থাপ্পড় মারল, যে গালে 5টা আঙুলের দাগ লেগে যায়। অনেক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমার সব তো কেড়ে নিয়েছো, এখন কি চাই তোমার? অমর অনিককে ধরে রেখেছে। একটা জানোয়ারের শক্তি এসে গেছিল অনিকের মধ্যে। অনু মুরাদকে কাঁধে করে নিয়ে গেল। মুরাদের মুখে অনেক জায়গায় রক্ত পড়ছে। অনিককে অমর চায়ের দোকানের বেঞ্চে বসালো। ওই, এদিকে 2টো চা দে। অনু মুরাদকে একটা ডিসপেন্সারিতে নিয়ে গেল। মুরাদকে ব্যান্ডেজ করে বাসায় নিয়ে গেল। ছেলেটা কে যে তার জন্য তুই কাঁদছিলি আর বলছিলি যে সে তোর সব কিছু কেড়ে নিয়েছে? আগে ওয়াদা করো, মেলায় যা হয়েছে তা আব্বুকে বলবা না। তা না হয় করলাম, কিন্তু ছেলেটা। আগে ওয়াদা করো। আচ্ছা ওয়াদা, এখন বল। বাসায় আরামে বলবো। অনেক চুপ করে বেঞ্চে বসে আছে। এটা তুই কি করলি? অনুর জীবনটা ধ্বংস করলি। এখন সে একটু হাসি খুশি আছে, সেটাও কেন কেড়ে নিচ্ছিস? আমি কি করব তাকে খুশি করতে? আমি কি চাইছিলাম এরকম একটা সিন ক্রিয়েট করতে? এরকম করলে তুই কখনোই অনুকে খুশি করতে পারবি না, বরং অনুর ঘৃণা তোর প্রতি আরও বেড়ে যাবে। আর রাগ কন্ট্রোল করতে শেখ। মুরাদ আর অনু ঘরে ঢুকতেই আম্মু পানি নিয়ে আসলো। কি রে, মুরাদের মুখে এত ব্যান্ডেজ কেন? কোথায় ব্যথা পেয়েছিস? আসলে মেলায় পড়ে গিয়েছিলাম, তাই একটু ব্যথা পাইছি। আম্মু, এগুলো বাদ দাও, আমাদেরকে খাবার দাও। দিচ্ছি, একটু সাবধানে চলাফেরা করতে পারিস না? অনু আর মুরাদ রুমে ঢুকে ফ্যানের নিচে বসলো। এবার বল, একটু নিঃশ্বাস নিতে দাও। অনু ঠান্ডা পানিগুলো গুটগুট করে খেয়ে ফেললো। আমি খেলাম কই? ও হ্যাঁ, তুমিও তো খাওনি। একটা মুচকি হাসি দিয়ে মুখ অন্যদিকে করে ফেললো অনু। তুই কিন্তু এখনো আমাকে ওই কথাটা বললি না। তুমি জেনে কি করবে? কেউ যদি তোকে জ্বালাতন করে, অবশ্যই আমি জানতে চাইবো ছেলেটা তোর থেকে কি চায় আর কেন তোকে এভাবে জ্বালাতন করে। অনু লজ্জাবোধ দেখে মুরাদ চলে গেল। অনু অনিকের আজ পশুত্ব দেখে প্রায় ভয় পেয়ে গেছিল। অনিক না চাইতেও সিগারেটের প্যাকেট কিনেছে। সিগারেটের প্যাকেট নিয়ে সোজা ছাদে চলে গেল। বাতাসের নিকোটিনের আসক্ত অনিক চুপ হয়ে বসে আছে। হঠাৎ ভাইয়া শুনে পিছনে দেখলো নীলু খাবার নিয়ে এসেছে। অনিকের এখন সব কিছুই বিরক্ত লাগছিল। চোখগুলো লাল হয়ে আছে। নীলু অনিকের চোখ লাল হওয়া অনেকবারই দেখেছে। যখন ভাইয়ার রাগ হয় তখন সব রক্ত মাথায় উঠে আসে, আর ভাইয়া কি করে বসে জানে না। নীলু বুঝতে পেরে চলে গেল। অনিককে যত একা থাকতে দেওয়া যায় ততই ভালো। অনু আর মুরাদ দুজনই খাবার খাচ্ছে। অনু এখনো অনিকের দানবের মতন মুখটা মাথায় ভাসছে। মুরাদের একটু স্পর্শে অনু নড়ে উঠল। কিরে, কোন খেয়ালে? না কিছু না। মুরাদ নিজের রুমে বসে মোবাইল টিপছে। অনু হঠাৎ দরজায় টোকা দিলে মুরাদ উঠে বসলো। অসময়ে বিরক্ত করেছি? আরে বিরক্ত কেন হব, কি হয়েছে? আমার একটু বিরক্ত লাগছিল, তাই তোমার সাথে কথা বলতে এলাম। কি করছিলে? বসে বসে মোবাইলে অনেকে ডিপ্রেশনে থাকলে তাকে অ্যাডভাইস দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলবো কি? আমারও একটা বন্ধু ডিপ্রেশনে আছে, তাকে কি করতে হবে? আমার কাছে নিয়ে আসিস। এটাই তো মেন প্রবলেম, ও এখানে থাকে না। তো কোথায় থাকে? লন্ডন। সেখানে সাইকোলজিস্টের কমতি আছে। সেখানে অনেক ডাক্তার দেখিয়েছে, তবু যায়নি। বন্ধু হিসেবে সাহায্য করছি আর কি। আমার সাথে কথা তো বলতে পারবে। ও অপরিচিত কোনো পুরুষের সাথে কথা বলে না। তাহলে আমার দ্বারা কিছু হবে না। পেশেন্টের সাথে আমাকে নিজে কথা বললে বুঝতে পারবো ও ডিপ্রেশনে কেন আছে। অনু মুখ ছোট করে রুমে চলে আসলো। মেঘ কালো দেখে অনু ছাদে গেল। বৃষ্টির আওয়াজ দিচ্ছে এই ঘন ঘন বাতাস। শরীরে ঠান্ডা বাতাসের স্পর্শে শরীর যেন নেচে উঠছে। হঠাৎ বৃষ্টির কোনা অনুর ঠোঁটে পড়ল। অনু আকাশের দিকে মুখটা তুলে ধরল। হালকা বৃষ্টির কণা অনুর মুখে এসে জমাট বাঁধছে।
আস্তে আস্তে যত বাতাস দিচ্ছে বৃষ্টিও তার গতির দিক বদলাচ্ছে। এই বৃষ্টিতে অনেক ছাদের কোণায় বিনা কোনো নড়াচড়া ছাড়াই বসে আছে। অনু বৃষ্টিতে ময়ূরীর মতন পাখা মেলে নাচছে। অনেকের নাক দিয়ে টপ টপ করে রক্ত বের হচ্ছে। অনেকের এসবের খবর নেই। পানির কারণে রক্তগুলো টি শার্টে লেগে গেল। অনেক হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল। বৃষ্টি বন্ধ হওয়ার পর অনু ছাদ থেকে নামতেই হোঁচটকে সিঁড়ি থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ল আর সোজা হসপিটালের বেডে। চোখ খুলতেই আম্মুকে পাশে পেল। আব্বু আর মুরাদ দাঁড়িয়ে আছে। আব্বু আম্মু যেভাবে মুখ ফুলিয়ে রাগী নজরে দেখছিল, কিছুক্ষণের জন্য ভেবে নিয়েছিল অনিকের আত্মা হয়তো তাদের ভেতরে ঢুকে গেছে। আম্মুকে বলে উঠল, কে বলছিল ছাদে উঠতে, আর উঠলেও একা কেন গেছিলি? ছাদে কি কাউকে নিয়ে যেতে হবে নাকি? আর আমি এখন ছোট না যে কাউকে নিয়ে যেতে হবে। তোকে নিয়ে আর পারা যায় না। অনু এতক্ষণ পাশে তাকায়নি, কিন্তু এতক্ষণ পর তাকালো। অনেক তার বেডের পাশেই শুয়ে আছে। জানোয়ারটাকে আমার পাশে কেন রাখছো ওপরওয়ালা? আমি যাকে সহ্য করতে পারি না তাকেই তুমি আমার আশেপাশে কেন রাখো? আম্মু, আমার বেড পাল্টানো যাবে না? না, একদমই না। অনেক কষ্টে তোর আব্বু এই সিটটা পাইছে। অনুর মুখটা শুকিয়ে গেল শুকনো কাঠের মতো। আম্মু বলে উঠল, এতক্ষণ তো পাকনা পাকনা কথা বলছিলেন, এখন কি হলো? খুদা, তুই বস, আমি খাবার আনি। অনু পাশে তাকালো। অনেকের চোখ বন্ধ, মানে ঘুমাচ্ছে, কিন্তু তার মুখে অক্সিজেন মাস্ক কেন? অনেকের পাশে তার বোন বসে আছে। মুখটা যতটা ইনোসেন্ট হোক না কেন, সে একটা শকুন, রাতের অন্ধকারে মানুষের সর্বনাশ করে। অনু একটু হাসলো, কারণ ওপরওয়ালা যেন অনিককে শাস্তি দিচ্ছে। অনু অনিকের দিকে তাকাতেই দেখলো কিছু নার্স অনিকের বেডটাকে টেনে অপারেশন হলে নিয়ে গেল। ভালোই শাস্তি দিচ্ছে ব্যাটাকে, আর কোনো মেয়ের যেন সর্বনাশ করতে না পারে। হঠাৎ অনুর জানতে ইচ্ছে হলো অনিকের কি হয়েছে। অনিকের বোনকে অনু ডাক দিল। জি, কিছু বলবেন? আচ্ছা, আপনার ভাইয়ের কি হয়েছে? আপনি কেমনে জানলেন ও আমার ভাই? একটু অনুমান লাগালাম। নীলু কান্না করতে করতে বলল, আমার ভাইয়ের ব্লাড ক্যান্সার হয়েছে। অনুর বুকে একটু চিনচিন করে উঠল। ব্লাড ক্যান্সার এই বয়সে? প্রথমে বুঝতে পারিনি আমরা, কিন্তু হঠাৎ খাবার টেবিলে যখন প্রথমে নাক দিয়ে রক্ত বের হয়, তখন এই হসপিটালের ডক্টর লিখনকে দেখাই। উনি রিপোর্ট দিলে বুঝতে পারি ভাইয়ার ব্লাড ক্যান্সার হয়েছে। তোমার ভাইয়ার বিয়ে হয়নি? আসলে ভাইয়া একটু রাগী টাইপের, কিন্তু এতই রাগ যে রাগের বশে তিনি কি করে ফেলেন তিনি নিজেই জানেন না। 10টা বিয়ের প্রস্তাব আসে, সবগুলোতেই ভাইয়া গোলমাল করে বিয়ে পণ্ড করেছেন। একটাই বাজে অভ্যাস, সিগারেট। তোমার ভাইয়ের ক্যান্সার আর তোমার ভাই সিগারেটে আসক্ত? আচ্ছা, আমার এখন ডক্টর লিখনের সাথে কিছু কথা আছে, আমি যাই। আচ্ছা। অনুর একটু খারাপ লাগছিল, কিন্তু দুনিয়ায় কোনো পাপ করলে তার অর্ধেক শাস্তি দুনিয়াতেই পেতে হয়। প্রকৃতির এটাই নিয়ম, প্রকৃতি নিজের কাজ করেই যাবে। কিছুক্ষণ পর আম্মু টিফিন নিয়ে খাবার আনলো। আচ্ছা আম্মু, কেউ তোমার সাথে অন্যায় করলে তখন তুমি কি করবে? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবি, সিম্পল। যদি অন্যায় করে সে লজ্জিত হয়, তোমার কাছ থেকে ক্ষমা চায়, তাহলে? যদি মন থেকে ক্ষমা চায় আর সে যদি সত্যিই লজ্জিত হয়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর সে যদি মৃত্যুশয্যায় থাকে, তাহলে ক্ষমাটা তার শেষ ইচ্ছে মনে করে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু এখন এগুলো জিজ্ঞেস করছিস কেন? মনে হলো তাই জিজ্ঞেস করলাম। তোকে নিয়ে আর পারা যায় না। অনু একটা হাসি দিল। অনু বেডে শুয়ে আছে, অপারেশন হলের দিকে চোখ রাঙিয়ে দেখছে অনু। অনু তার চশমা খুলে তার চোখের জলটা মুছে দিল। তারপর, আম্মু, কি হলো? তুমি কি আব্বুকে দেখলে? আগে বল, কাঁদছিস কেন? আমার কথা ভেবো না, তুমি গল্প চালিয়ে যাও। অনু পাশের বেডে একটা বুড়ো ছিল। বুড়োটার সাথে কথা বলতে বলতে বিকেল হয়ে গেল। অপারেশন হলে এখনো অপারেশন চলছে। নীলুকে কোথাও দেখতে পাচ্ছে না অনু। পা প্লাস্টারের জন্য অনু উঠতেও পারছে না। আব্বু আম্মু দুজনেই বসে বসে গল্প করছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা। কাকেরা কাউ কাউ করছে। আকাশে সূর্যের হালকা কিরণ আছে। অনুর যেন ধৈর্যের সীমা পার হয়ে আসছিল। হঠাৎ একটা স্ট্রেচারে সাদা কাপড়ে মোড়া হয়তো লাশ নিয়ে যাচ্ছিল। অনু যেন ভয়ে কাঁপছিল, হয়তো এটাই অনিকের লাশ। অনু যেন সেন্স হারিয়ে পড়ে গেল। তাহলে কি আব্বুকে তুমি আর দেখতে পাওনি? না, ওটাই ছিল আমার শেষ দেখা। তারপর কি হলো? অনু বলল, তার 2 দিন পর অমরের থেকে খবর পাই অনিক আর বেঁচে নেই।
অনু না চাইতেও কান্না করছিল, হয়তো কোনো একটা টানে। ঠিক তার 7 মাস পর অনুর প্রেগনেন্ট হওয়ার রিপোর্ট তার মা বাবার কাছে যায়। মা বাবা অনেক বলেও অনু অ্যাবর্শন করেনি, কারণ অনু চায়নি অনেকের পাপের শাস্তি যেন তার বাচ্চা না পায়। ঠিক কিছু মাস পর অনু সাহিলকে জন্ম দেয়। সাহিল অর্ধেক অনিকের মতন। অনু ভেবেই নিয়েছে তার জীবনটা সাহিলকে দেখেই পার করে দেবে। সাহিল বলল, তো মুরাদ মামু? তোর মুরাদ মামু তো আমার বন্ধু আনিকার উপর ক্রাশ খেয়ে তাকেই বিয়ে করে ফেলে। তাদের গল্পটা বলো না, কাল ওরা আসলে ওদের মুখ থেকেই শুনে নিস। তোর বাবা তার সম্পদের একটা অংশ আমার নামে করে যায়। তো নীলু ফুপি? নীলু ফুপি সুইজারল্যান্ড চলে গেছে পড়ালেখা করতে। তো আব্বুর শেষ কাজ দেখেনি? তোর দাদুর স্মৃতির পাশে তোর আব্বুর স্মৃতি আছে। আমার না ওগুলো দেখতে ইচ্ছে করছে। যেদিন তোর দাদাকে দেখতে যাব সেদিন না হয় তুই তোর দাদি আর তোর আব্বুকে দেখে নিস। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। অনু লাইট অফ করে দিয়ে চলে গেল। নিজের ঘরে গিয়ে দুফোঁটা চোখের জল ফেললো, তারপর বলল, ভালো থেকো অনেক পরপারে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।